হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা প্রত্যেকেই অবগত আছো যে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের কথা দিয়েছিল যে তোমাদের ক্লাস 12-এর যে ফোর্থ সেমিস্টার, এই ফোর্থ সেমিস্টারের পুরো ভিডিও অর্থাৎ ফোর্থ সেমিস্টারের যে কমপ্লিট একটা যে কম্প্যাক্ট সিলেবাস, সেই সিলেবাসের উপর রেগুলার ভিডিও এবং রেগুলার ক্লাস দিয়ে আমরা কিন্তু সিলেবাসটাকে কমপ্লিটলি ভাবে শেষ করার কথা দিয়েছিলাম। তাই এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ অ্যাটম চ্যাপ্টারের যে বোর কক্ষপথের বা বোর এনতম কক্ষপথের যে রেডিয়াস বা ব্যাসার্ধ নির্ণয়ের যে ইকুয়েশন। তো আমরা প্রত্যেকেই জানি যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের যে এনার্জি, এই ইকুয়েশনগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই ইকুয়েশনগুলো থেকে যেমন WBCHSE বোর্ড যেভাবে কোয়েশ্চেন থ্রো করে, তেমনই কিন্তু আমাদের নেট কম্পিটিটিভ এক্সাম যেমন JEE মেন্স, অ্যাডভান্স, এ সমস্ত জায়গাগুলো কিন্তু একেবারে মোস্ট লেভেলের কিন্তু কোয়েশ্চেন থ্রো করে। তাই তোমরা কেউ ভিডিওটিকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে দ্রুত হারে কিন্তু তোমরা ছড়িয়ে দেবে। তোমরা একটা জিনিস প্রমিস করে থাকবে যে এমআর ফিজিক্স চ্যানেল যে ভিডিওগুলো দেবে তোমরা কিন্তু সেইগুলো খুব ধ্যান দিয়ে খুব মনোযোগের সাথে দেখে নোট ডাউন করে নিও, কারণ আজকের যে টপিকস সেই টপিকসটা মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে গুরুত্বপূর্ণ টপিকস। কারণ এই টপিকসটা আমি একটাই কথা বললাম, যেমন বোর্ড তেমন কম্পিটিটিভ এক্সাম দুটোতেই কিন্তু সমহারে গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই টপিকস থেকে কিভাবে কোয়েশ্চেন আসে এবং টপিকসটাকে এত ডিটেল করে পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে আলোচনা দেব, আশা করি অন্যান্য চ্যানেলে আর এরকম কিন্তু আলোচনা তোমরা পাবে না। তাই তোমরা নিয়মিত ক্লাসগুলো করতে থাকবে এবং ভিডিওগুলো তোমরা ঠিকভাবে দেখে বা ক্লাসগুলো ঠিকভাবে করে তোমরা অবশ্যই সেগুলোকে কিন্তু নোট ডাউন করে নিও, খাতায় নোট বানিয়ে নিও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে আমাদের টপিকসের যে আলোচনা। তো দেখো, আজকে আমি যেহেতু প্রথমে পয়েন্ট করেছি বা হেডিং করেছি যে অ্যাপ্লিকেশন অফ বোরস থিওরি, যে বোরস তত্ত্বের সাহায্যে আমরা যে তার কতগুলো প্রয়োগ বা কতগুলো অ্যাপ্লিকেশন করব, তার মধ্যে 1 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে রেডিয়াস অর্থাৎ এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তারপরে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনে যাব, যেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি এই যে এনতম কক্ষপথে এনার্জি নির্ণয় করা অর্থাৎ শক্তি নির্ণয় করা। তারপর আমরা যাব ভেলোসিটি, তারপর আমরা যাব কৌণিক ভরবেগ। এরকম আমরা একাধিক কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ধীরে ধীরে কিন্তু সলিউশন করার চেষ্টা করব এবং আমরা পুঙ্খানুপুঙ্খ কিন্তু আলোচনা করব। তাহলে দেখো যে প্রথম যে টপিকসটা অর্থাৎ যেটা আমরা পয়েন্ট করেছি সেটা হচ্ছে রেডিয়াস অফ nth বোরস অরবিট, অর্থাৎ বলছে এনতম কক্ষপথের কিন্তু আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো কিভাবে ইকুয়েশনটা করি। ধরে নাও যে এটা যদি একটা মৌল হয় বা বোর মৌল, তার যদি এটা নিউক্লিয়াস হয়, ভিতরটা যদি নিউক্লিয়াস হয়, এরকম যদি কক্ষপথ থাকে, একটা কক্ষপথ, দুটো কক্ষপথ, তিনটে কক্ষপথ। দেখো যে এই করতে 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 যদি আমি এনতম কক্ষপথ যদি নিতে থাকি, কততম কক্ষপথ নিলাম, এই যে এনতম কক্ষপথ যদি আমি নিয়ে এই করতে করতে, তাহলে এনতম কক্ষপথের রেডিয়াসটা কত হবে সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তো আমরা জানি যে এই নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যা হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ একটু পরিবর্তন হবে, বেশি হবে, 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ আরো বেশি হবে, 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ আরো বেশি হবে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু আরো বেশি হবে। তার মানে কক্ষপথ সংখ্যা যত বাড়বে অ্যাকচুয়ালি রেডিয়াসের মানটা তত কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো, কারণ যখন কক্ষপথ একটা ছিল তখন সে নিউক্লিয়াসের খুব নিকটে ছিল, তাহলে নিউক্লিয়াসের নিকটে থাকলে তার ব্যাসার্ধের মানটা কি হবে, তুলনামূলকভাবে কম হবে। সেকেন্ড যখন আমরা কক্ষপথে গেলাম তখন সেটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে অবস্থান করলো, অর্থাৎ তার কক্ষপথের যে ব্যাসার্ধ বা রেডিয়াস সেটা বেড়ে গেল। 3 নম্বর কক্ষপথে যখন গেলাম তখন তার রেডিয়াসটা আরেকটু বেড়ে গেল। এই করতে 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 যখন আমরা এনতম কক্ষপথে পদার্পিত হচ্ছি বা যখন আমরা যাচ্ছি, তখন তার রেডিয়াসটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। বা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি R1 হয়, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ যদি R2, 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ যদি R3 হয়, তাহলে এই করতে করতে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, Rn হবে। এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, Rn হবে। এবার তোমাকে বলেছে যে ওই এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণটি কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেখো, আমরা জানি যেহেতু আমার গত লেকচারে আমি প্রমাণ করে এসেছি, আমরা জানি কি জানি না, তো বলছে যে MVN Rn ইকুয়ালস টু হচ্ছে NH/2π। দেখো
যে বোরস তত্ত্ব অনুসারে বা বোরের যে কোয়ান্টাম শর্ত, যে কোনো একটা ইলেকট্রন তার এনতম কক্ষপথে ঘূর্ণনের জন্য যে কৌণিক ভরবেগ তৈরি হয় সেটা হচ্ছে mv/rn = nh/2π। এটা আমরা এর আগের যে লেকচার, সেই লেকচারে কিন্তু এই কোয়েশ্চেনটা প্রতিষ্ঠা করে এসেছিলাম, যেটাকে বলা হয় বোরের কোয়ান্টাম শর্ত। তাহলে এখান থেকে তোমরা দেখো আমি লিখতে পারি যে vn = কি লেখা যায়, nh/2π m × rn লেখা যায়। এবার তোমরা দেখো আমি বোথ সাইড হোল স্কোয়ার করলাম, তাহলে vn তার স্কোয়ার সমান হচ্ছে কত, n² h² ডিভাইডেড বাই 4π² m² rn তার স্কোয়ার, এটা লেখা যায়। 1 নম্বর সমীকরণ দিলাম। এটা আমরা কিন্তু এই ইকুয়েশনটা এর আগের লেকচারে বোরের যে কোয়ান্টাম শর্ত সেই প্রতিষ্ঠার ইকুয়েশন আমি প্রমাণ করে এসেছি। তোমরা যদি এই জায়গাটা বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আগের লেকচারটাকে একটু দেখে নিও, অর্থাৎ ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিয়ে তাহলে বুঝতে পারবে যে এই ইকুয়েশনটা আমি করে রেখেছি। তাহলে এখন দেখো যে vn² এর মান কিন্তু আমি এটুকু বের করে রাখলাম। তারপরে প্রশ্ন হচ্ছে যদি এটা আমার নিউক্লিয়াস হয় আর এখান থেকে এনতম কক্ষপথে যদি ইলেকট্রনটা অবস্থান করে, তাহলে এই ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের একটা আকর্ষণ বল হয়, যে আকর্ষণ বলটাকে বলা হয় স্থির তাড়িতিক আকর্ষণ বল, বা তার নাম হচ্ছে কুলম্বীয় বল। দুটো বলতে পারি আমরা, একটা হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বল, বা আমরা বলতে পারি কি কুলম্ব বল। তাহলে আমরা বলতে পারি কি কুলম্ব বল, দুটো বল বলা যায়। তোমরা দেখো এক্স্যাক্টলি যেটার নামে স্থির তাড়িতিক আকর্ষণ বল সেটার নামই হচ্ছে কুলম্ব বল। তাহলে আমরা কুলম্ব বলের একটা সূত্র জানি যে F = 1/4πε0 q1 q2/r²। তো বলছে এই স্থির তাড়িতিক আকর্ষণ বা কুলম্ব বল কার মধ্যে তৈরি হবে, না তো বলছে এনতম কক্ষপথে যে ইলেকট্রন আছে এবং নিউক্লিয়াসে যে সমস্ত কণাগুলো আছে তাদের মধ্যেকার আকর্ষণ বল। এখন আমার প্রশ্ন হলো আমি এক স্থির তাড়িতিক আকর্ষণ বল বলবো কেন? কারণ নিউক্লিয়াসে একমাত্র থাকে যে মৌল বা পরমাণু, তার সমস্ত ধনাত্মক আধানগুলো কিন্তু নিউক্লিয়াসে থাকে এবং ইলেকট্রনগুলো কিন্তু সর্বস্থ কক্ষপথে অবস্থান করে। তাহলে ইলেকট্রনের সাইন হচ্ছে নেগেটিভ আর নিউক্লিয়াসের সাইন হচ্ছে কি পজিটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে বল কাজ করে সেটা হলো আকর্ষণ বল। আর বলছে যদি পজিটিভ আকর্ষণ কাজ করে বল, নেগেটিভ কাজ করে, তাহলে এরা হলো বিকর্ষণ বল। তাহলে আমি বলতেই পারি যে এক্ষেত্রে নিউক্লিয়াস মানে হচ্ছে সেটা সমস্ত ধনাত্মক আধান থাকে এবং ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ আর পজিটিভ এর মধ্যে যে আকর্ষণ বল সেটার নাম হবে কি স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্ব বল। তার জন্য আমরা বলি যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় কুলম্ব বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বল। এখন দেখো আকর্ষণ বলের সূত্র হচ্ছে 1/4πε0 q1 q2/r²। তাহলে তুমি মনে করো q1 হচ্ছে একটা আধান আর q2 হচ্ছে আরেকটা আধান। তো এক্ষেত্রে q1 যেহেতু আকর্ষণ বল হয়েছে, তাহলে q1 যদি পজিটিভ হয় তাহলে q2 নেগেটিভ হবে। তুমি মনে করো q1টা হচ্ছে নিউক্লিয়াসের আধান আর q2টা হচ্ছে কার, ইলেকট্রনের আধান। আমি এখানে এক্স্যাক্টলি লিখে রাখলাম যে q1 সমান হচ্ছে নিউক্লিয়াসের আধানকে আমি Ze বললাম আর q2 সমান ইলেকট্রনের আধানকে আমি E বললাম। এখন প্রশ্ন জাগবে যে স্যার আপনি কেন q1 এর মান Ze লিখবেন আর ইলেকট্রনীয় আধানকে মাইনাস দিলাম? ধরে নাও ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার q1 নিউক্লিয়াসের আধান Ze কেন হবে? তুমি দেখো আমি এটাকে যদি এই যে নিউক্লিয়াস পুরোটাকে যদি আমি একটা সোডিয়াম মনে করি, সোডিয়ামের মানে এই পুরো নিউক্লিয়াসটা কার, সোডিয়ামের। সোডিয়াম যদি হয় তাহলে আমরা জানি সোডিয়ামের 3টে অরবিটাল থাকে। কটা অরবিটাল থাকে? 3টে অরবিটাল। ধরে নাও আমি এখানে এনতম কক্ষপথ আর না করে আমি 3টে অরবিটাল লিখে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে, 1টা 2টো 3টে। তাহলে সোডিয়ামের যদি নিউক্লিয়াস হয় এটা, তাহলে এর 3টে অরবিটাল মিলিয়ে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হয়? 11টা। কারণ প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষপথে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে 1টা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে কতটি? 11টি ইলেকট্রন। বুঝতে পেরেছ? এখন তাহলে আমরা দেখব তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসে থাকে কতটি ইলেকট্রন।
কতটি প্রোটন থাকে? আমরা জানি নিউক্লিয়াসে থাকে কি প্রোটন আর নিউট্রন। তো বলছে কোন একটা মৌলের সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন অবস্থান করবে তার নিউক্লিয়াসে ঠিক ততটাই কিন্তু প্রোটন অবস্থান করে। তাহলে আমি ধরলাম সোডিয়ামের জন্য নিউক্লিয়াসে যে প্রোটন রয়েছে সেটা হচ্ছে 11টা প্রোটন। ভালো করে বুঝবে, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা সিরিয়ালিটি 11, তার জন্য তার প্রোটন সংখ্যা কত হচ্ছে 11টা। আর আমরা জানি প্রোটনের আধান হচ্ছে প্লাস ই আর ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস ই। তার মানে আমি এখানে লিখতে পারি 11 ই লিখতে পারি, এটা মাইনাস ই আর এটা হচ্ছে 11 ই। তার মানে এখানে বোঝায় 11টা ইলেকট্রন, এখানে প্লাস 11 ই মানে হচ্ছে 11টা প্রোটন। যদি এই মৌলটা সোডিয়াম না হয়ে যদি অ্যালুমিনিয়াম হতো তাহলে অ্যালুমিনিয়াম কত নাম্বার মৌল? 13 নাম্বার। তো তাহলে অ্যালুমিনিয়াম যদি 13 নাম্বার হয় তাহলে এখানে কতটা প্রোটন থাকবে বলো তো? অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে তার সর্ববহিস্থ কক্ষপথ অর্থাৎ সবটি কক্ষপথ মিলিয়ে 13টা ইলেকট্রন থাকবে। ঠিক তেমনি নিউক্লিয়াসে কিন্তু 13টা প্রোটন থাকবে। তার মানে নিউক্লিয়াসে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু লিখতে পারি 13 ই মানে 13টা প্রোটন। যদি আমি ক্যালসিয়াম মনে করি তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20, তার মানে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত হবে 20, তার মানে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি বলতে পারি 20 ই। তাহলে তুমি দেখো সোডিয়ামের ক্ষেত্রে 11, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13 এবং এটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে 20। তাহলে এইগুলোকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা যেটাকে বলা হয় মৌলের সিরিয়ালিটি বা পারমাণবিক সংখ্যা বা জেড। তাহলে আমরা বলতে পারি যে মৌল চেঞ্জ হচ্ছে, এই মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি নিউক্লিয়াসের মোট আধান, নিউক্লিয়াসের যে মোট আধান এগুলো পরিবর্তনশীল সংখ্যা। তার জন্য আমি কি বলতে পারি না এদের এমন একটা ভ্যালু ধরলাম সেটা হচ্ছে জেড ইন্টু ই, জেড ইন্টু কত ই। কারণ জেড এর মানটা ডিপেন্ড করবে মৌলটা কোন মৌল। যদি মৌলটা সোডিয়াম হয় তাহলে জেড এর মান হচ্ছে 11, যদি মৌলটা অ্যালুমিনিয়াম হয় জেড এর মান হচ্ছে 13, যদি মৌলটা হিলিয়াম হয় জেড এর মান হচ্ছে 2, যদি মৌলটা লিথিয়াম হয় জেড এর মান হবে 3। তার মানে লিথিয়াম থাকলে কেন্দ্রে 3টা প্রোটন থাকবে, হিলিয়াম থাকলে কেন্দ্রে 2টো প্রোটন থাকবে, আর কেউ থাকলে অর্থাৎ যদি আমাদের নিয়ন থাকে তাহলে কেন্দ্রে 10টা প্রোটন থাকবে। তার মানে সোজা কথায় আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের মোট আধান হচ্ছে তাহলে কত হচ্ছে জেড ই। বুঝতে পারলে? তার মানে কেন? কারণ আমরা দেখতে পাবো যে মৌল যখন চেঞ্জ হলো তখন তার পরমাণুর ক্রমাঙ্ক চেঞ্জ হলো, তখন সেখানে উপস্থিত প্রোটনের সংখ্যাও চেঞ্জ হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি আমরা বলতে পারি একটি প্রোটনের আধান যদি ই হয়, এভাবে আমরা বলতে পারি যে একটি প্রোটন এর আধান ই যদি হয় তাহলে জেডটি প্রোটনের আধান কত হবে? তাহলে জেডটি প্রোটনের আধান কত হবে? জেড ইন্টু ই। তাহলে এটাই হচ্ছে নিউক্লিয়াসের টোটাল আধান। তুমি যেভাবে বুঝতে পারো, কারণ তোমাকে এটা জিনিসই জানতে হবে যে মৌল যখন চেঞ্জ হয়ে গেল তখন জেড এর মানটা কি হলো? আলটিমেটলি চেঞ্জ হয়ে গেল। তার জন্য আমরা বলতে পারি যে জেড ইটা হচ্ছে কার? নিউক্লিয়াসের আধান। আর ইলেকট্রনের আধান কত? মাইনাস ই। তাহলে এই সূত্রে যদি তুমি বসাও তাহলে কি পাবে তুমি দেখো। তাহলে অতএব আমি এখানে লিখে দিলাম যে স্থির তাড়িতিক আকর্ষণ বল। স্থির তাড়িতিক আকর্ষণ বল বলতে এটাই বোঝায় যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে, তবে এটা কার ক্ষেত্রে আমি বের করেছি? nতম কক্ষপথ বোরসের ক্ষেত্রে। বোরস মানে তারাই সে সমস্ত মৌল যারা হাইড্রোজেন সমতুল্য মৌল। তাহলে আমি দেখো এখানে যে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্ব বল সমান আমরা লিখতে পারি F ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট Q1 বলতে আমরা জেড ই ইন্টু Q2 বলতে ই ডিভাইডেড বাই আর এন তার স্কোয়ার, মানে nতম কক্ষপথের জন্য। এখন দেখো তোমার প্রশ্ন জাগবে যে স্যার আপনি তো বললেন জেড ই এর মান তো পজিটিভ, ঠিক আছে, কিন্তু Q2 এর মান অর্থাৎ ই এর মান তো নেগেটিভ হবে, কিন্তু আমরা নেগেটিভ সাইনটা ইউজ করছি না কেন? কারণ যে স্থির তাড়িতিক আকর্ষণ বল, এই আকর্ষণ বোঝানো মানে হচ্ছে মাইনাস। আকর্ষণ বোঝানো মানে কি? মাইনাস। কারণ আমরা যে ক্যালকুলেশনগুলো করতাম কুলম্বের ইকুয়েশন দিয়ে Q1 Q2 এর মান বসাতাম, আকর্ষণ বল মানে একটা আধান পজিটিভ হবে একটা আধান নেগেটিভ হবে। যদি বিকর্ষণ বল কথা উল্লেখ করতো তাহলে আমরা কিন্তু দুটোকে পজিটিভ বুঝতাম। তার মানে তুমি মনে করো যে এখানে লিখেছে কি স্থির তাড়িতিক আকর্ষণ বল, তোমার প্রশ্ন জাগবে স্যার Q1 জেডি লিখে, ঠিক আছে, কারণ নিউক্লিয়াসের আধান হচ্ছে পজিটিভ,
আর তাহলে নিশ্চয় এটা কত, Q2 মানে ইলেকট্রনীয় আধান, তাহলে ইলেকট্রনীয় আধানের মান কি হবে তাহলে নেগেটিভ। কিন্তু আমরা নেগেটিভ লিখিনি কেন? কারণ এটা নেগেটিভ নিশ্চয় আছে আর এটা নিশ্চয় পজিটিভ আছে, তাই বলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, তার জন্য হেডিংটাতে কি আছে, আকর্ষণ বল। আকর্ষণ বল মানে এটাই বোঝায় এই দুটি আধানের মধ্যে যে কোনো একটা পজিটিভ, অপরটা হচ্ছে নেগেটিভ। যেহেতু এটা নিউক্লিয়াসের আধান, তার মানে Ze কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে নেগেটিভ কে ই। বুঝে গেছো আশা করি? তাহলে দেখো এবার তুমি এখান থেকে তাহলে লিখতে পারো যে 1/4 পাই এপসিলন নট Ze²/Rn তার কত হচ্ছে তাহলে স্কোয়ার, এটা আমরা পেলাম। এবার যখনই নিউক্লিয়াসের সাথে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, এখন প্রশ্ন জাগবে যে স্যার আপনি তো সোডিয়ামের ক্ষেত্রে 11টা ইলেকট্রন বলেছেন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা তো 13টা বলেছেন, কিন্তু আপনি এখানে একটা ইলেকট্রন দিয়ে ক্যালকুলেশন করলেন কেন? কারণ হচ্ছে একটা ইলেকট্রন দিয়ে করলাম কারণ এখানে কি লিখেছে পয়েন্টটাতে, বোরস অরবাইট। তাহলে বলছে বোর তত্ত্ব কারা বা বোর মৌল কারা, যাদের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে তারাই হচ্ছে বোর মৌল। সেটা নিয়ে আমি একটু পরে ভিডিও করছি। তাহলে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে ই এর মান কত হবে, 1, তার জন্য আমরা একটাই মাত্র ই নিয়েছি। ওকে, তাহলে তুমি দেখো যে 1/4 পাই এপসিলন নট Ze²/Rn তার কিন্তু স্কোয়ার পেলাম। যখনই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়াশীল হবে, তখন ইলেকট্রনটি নিউক্লিয়াসের দিকে বা কেন্দ্রের দিকে এক প্রকার ত্বরণ তৈরি হবে, যেটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। অর্থাৎ যে ইলেকট্রনটা যখন একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়াশীল হবে, তখন সে কেন্দ্রের দিকে অর্থাৎ নিউক্লিয়াসের দিকে এক প্রকার অভিকেন্দ্র ত্বরণ তৈরি হয়। আর যদি আমরা জানি কোনো কণার মাস যদি m হয়, সে যদি কেন্দ্রের দিকে একটা ত্বরণ পায়, তাহলে m × a এর গুণফলটাকে কি বলা হয়, বল। তার মানে আমরা বলতেই পারি যে এই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস বা কেন্দ্রের দিকে এক প্রকার স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়েট করবে, তখন তার উপরে একটা অভিকেন্দ্র ত্বরণ তৈরি হবে। এই অভিকেন্দ্র ত্বরণের দরুনই কণাটির উপর একটা অভিকেন্দ্র বল তৈরি হয়, যেই বলের দ্বারা কণাটি বৃত্তাকার পথে কিন্তু সুসজ্জিত অবস্থায় ঘুরতে থাকে বা মুভ করতে থাকে। তাহলে বুঝতে পারলাম আমরা, তাহলে এই স্থির তাড়িতিক আকর্ষণ বলের দরুন কণাটির উপর যে সৃষ্টি অভিকেন্দ্র বল, অতএব অভিকেন্দ্র বলের সূত্র কি, F = mv², তার মানে আমি Vn² তাহলে কত লিখলাম, Rn। অ্যাকচুয়ালি আমরা জানি যে অভিকেন্দ্র বলের ইকুয়েশন হচ্ছে mv²/r। তাহলে nতম কক্ষপথের জন্য বের করছি যেহেতু, তার জন্য আমি বলতে পারি যে nতম কক্ষপথের ভেলোসিটি হচ্ছে Vn, nতম কক্ষপথের রেডিয়াস হচ্ছে তাহলে কত হচ্ছে, Rn। জেনে রাখবে তোমরা, খুব ডিটেল কনসেপ্টে নেবে যে যখনই স্থির তাড়িতিক আকর্ষণ বলের মান যখনই ক্রিয়েট হবে, কারণ স্থির তাড়িতিক আকর্ষণ বলের মান যত বেশি হবে, কণাটি কেন্দ্রের দিকে তত বেশি অভিকেন্দ্র ত্বরণ লাভ করবে। আর যত বেশি অভিকেন্দ্র ত্বরণ লাভ করবে, কণাটি তত বেশি অভিকেন্দ্র বল পাবে। আর অভিকেন্দ্র বল যত বেশি হবে, কণাটি বৃত্তাকার পথে তত ভালোভাবে কিন্তু মুভ করতে পারবে। তার মানে আলটিমেটলি মুদ্রা কথা হচ্ছে যে স্থির তাড়িতিক আকর্ষণ বল বেড়ে যাওয়া মানে হচ্ছে অভিকেন্দ্র বল বেড়ে যাওয়া। তাহলে এটা কিন্তু ডিরেক্টলি নয়, কখনোই জেনে রাখবে না, যদি জেনে থাকো তাহলে ভুল জেনেছো, যে জেনে রাখবে যে কখনোই স্থির তাড়িতিক আকর্ষণ বল ডিরেক্টলি অভিকেন্দ্র বল দিতে পারে না। স্থির তাড়িতিক আকর্ষণ বল প্রাথমিকভাবে যেটা কাজ করবে, কণাটিকে কেন্দ্রাভিমুখী একটা ত্বরণ সৃষ্টি করবে। কি তৈরি করবে, কেন্দ্রাভিমুখী একটা ত্বরণ সৃষ্টি করবে, যার নাম হলো অভিকেন্দ্র ত্বরণ। আর যেহেতু কণাটার একটা মাস আছে, তাহলে মাস ইন্টু অভিকেন্দ্র ত্বরণ গুণফল করলে একটা বল পাওয়া যায়, যে বলটার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে অতএব অভিকেন্দ্র বলের ইকুয়েশন হচ্ছে কত, mvn²/Rn। তুমি এটুকু জেনে রাখবে, তাহলে আমরা বলতে পারি স্থির তাড়িতিক আকর্ষণ বল যত বেশি হবে, অভিকেন্দ্র ত্বরণ তত বেশি হবে, তার মানে অভিকেন্দ্র বলও তত বেশি হবে। আগে অভিকেন্দ্র ত্বরণ, তারপরে অভিকেন্দ্র বল। তাহলে আমি বলতে পারি যে এই এফ এর মান যে হারে বাড়বে, তাহলে এই এফ এর মানটা কিন্তু সেই হারেই বাড়বে। এটা যেমন বৃদ্ধি, এটা তেমন বৃদ্ধি। তার মানে বাম পাশ যদি সেম হয়, তাহলে ডান পাশ ইকুয়ালস টু কি হবে, সেম হবে। তাহলে আমি লিখতে পারি অতএব তাহলে 1/4 পাই এপসিলন নট Ze তার স্কোয়ার/Rn তার স্কোয়ার সমানই হচ্ছে mvn তার স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে, Rn। দেখো বুঝতে পেরেছো কিনা তোমরা, দেখো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে, কিছু কাটাকাটি করো, একটা একটা করে কেটে দাও, আর কিছু কাটছে কি, কাটছে না। তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি, তাহলে দেখো
এম ভি এন তার স্কোয়ার সমান লিখা যায় 1/4 এপসিলন নট জেড ই স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে আর এন। দেখো ভিএন তার স্কোয়ার ইকুয়ালস টু 1/4 এপসিলন নট জেড ই স্কোয়ার বাই এম ইন্টু আর এন। এটা আমরা ইকুয়েশন পেলাম 2 নাম্বার ইকুয়েশন। দেখো 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। 1 আর 2 নাম্বার ইকুয়েশনের বাম পাশ সেম আছে, তাহলে ডান পাশ আবার কি হবে, সেম হবে। তাহলে আমি লিখতেই পারি 1 ও 2 কে তুলনা করে পাই, 2 কে তুলনা করে পাই। দেখো 1 নম্বর ইকুয়েশনে বাম পাশ আর বাম পাশ সেম হলে ডান পাশ কি হবে, সেম হবে। তাহলে তুমি যেটা বের করবে সেটা হলো যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 তার স্কোয়ার এম স্কোয়ার আর এন তার স্কোয়ার সমানই হচ্ছে দেখো 1/4 এপসিলন নট জেড ই তার স্কোয়ার এপসিলন নট জেড ই তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম ইন্টু আর এন। দেখো এক্ষেত্রে কাটাকাটি কি করছি দেখে নাও। তাহলে একটা আর এন চলে গেল, একটা এম চলে গেল, 4 চলে গেল, একটা পাই চলে গেল, এখানে একটা পাই বেঁচে আছে, একটা এম বেঁচে আছে, একটা আর এন বেঁচে আছে, উপরে কেউ কাটছে না। তাহলে আমরা ফাইনালি যেটি পেলাম এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম আর ইন্টু এন ইকুয়ালস টু জেড ই স্কোয়ার বাই আর কিছু পড়ে নেই কিন্তু উপরে এপসিলন নট একটা পড়ে আছে, কর্নার গুণ করো, এটার সাথে এটা গুণ, তাহলে পাই এম আর এন ইন্টু জেড ই স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট। তাহলে আর এন ইকুয়ালস টু কত দেখো তো, এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার। এটাই হলো এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তোমাকে বলবে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলবে না ডিরেক্টলি, তোমাকে বলে দিবে যে এনতম কক্ষপথের বোরস তত্ত্বের সাহায্যে তুমি কিভাবে এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ প্রতিষ্ঠা করবে, এখান থেকে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। অনেকবার পরীক্ষা এসছে, অন্তত পক্ষে এইচএস 2018 সাল এবং 2016 সালে কিন্তু এই পরীক্ষায় কোশ্চেনটা কিন্তু দিয়েছিল ওরা। তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে কিভাবে তোমাকে এনতম কক্ষপথের ব্যাসার্ধ বা কিভাবে তোমাকে এনতম কক্ষপথের রেডিয়াস কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিছুই করিনি, এইটুকু আমরা জানতাম। তারপরে আমরা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে স্থিরতাড়িতিক আকর্ষণ সেটা বের করলাম 1/4 এপসিলন নট Q1 Q2 বাই আর স্কয়ারের সূত্রে বসিয়ে, যেখানে Q1টা হচ্ছে নিউক্লিয়াসের আধান এবং Q2টা হচ্ছে ইলেকট্রনীয় আধান। তারপরে আমরা করলাম কি, যে যখনই স্থিরতাড়িতিক আকর্ষণ বল ক্রিয়াশীল হবে তখন কণাটি কেন্দ্রের দিকে একটা অভিকেন্দ্র ত্বরণ পাবে। যেহেতু কণাটির মাস আছে এম, অভিকেন্দ্র ত্বরণ যদি এ হয় তাহলে মাস ইন্টু ত্বরণের গুণফলকে বলা হয় এফ ইজ ইকুয়াল টু এম এ বল। অর্থাৎ এই মাস এবং অভিকেন্দ্র ত্বরণের গুণফলে কণাটি একটা অভিকেন্দ্র বল পাবে। তাহলে এই অভিকেন্দ্র বলের ইকুয়েশন হচ্ছে এম বি এন স্কয়ার বাই আর এন। দুটোকে আমরা ব্যালেন্স করে আর এন এর মান বের করলাম। তোমরা এইটুকুকে টোটাল স্ক্রিন শট করে বা স্ক্রিন পজ করে তোমরা কিন্তু এইটুকু টুকে নাও, নোট ডাউন করে নাও। এবার এরপর থেকে তোমাকে কিভাবে কোশ্চেন দেবে সেটা কিন্তু আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি এটুকু শুধুমাত্র তোমরা একটু নোট ডাউন করে নাও। দেখো তাহলে তোমরা এটুকু তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবার নেক্সট আমরা দেখো প্রমাণ চাইলে আমরা এটা দেব। ওরা যদি প্রমাণ চাই তোমাকে যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, কিন্তু এবার খেলাটা জমবে। দেখো এনতম কক্ষপথের ব্যাসার্ধ চাইলো না, তোমাকে ম্যাথ করতে দিবে। আমরা এতগুলো ইকুয়েশন থেকে ম্যাথ করবো না, এখান থেকে ম্যাথ করা যাবে, ইজিলি করা যাবে। তোমাকে দেখো এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি যে আর এন ইকুয়ালস টু এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই জেড ই স্কোয়ার। যেখানে দেখো এপসিলন নটের মান, এন এর মানটাকে আমি বাদ দিলাম, ধরে নাও এপসিলন নট এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। এই পুরো মানটা
যে কোনো মৌলের ক্ষেত্রে সেম, কারণ এপসিলনের মান কনস্ট্যান্ট, কারণ 8.854 ইন্টু 10⁻12, এপসিলন নটের মান কত 8.854 10⁻12। এইচ এর মান তো আমরা জানি যে 6.623 ইন্টু 10⁻34, পাই এর মান তো আমরা প্রত্যেকে জানি 3.14। এমটা বলতে কার ইলেকট্রনীয় মাস, ইলেকট্রনীয় মাস হচ্ছে কনস্ট্যান্ট 9.1 ইন্টু 10⁻31 কেজি। ই এর মানটা আমরা জানি কনস্ট্যান্ট 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে তোমরা দেখো যে কোনো মৌল হোক না কেন পৃথিবীতে শুধুমাত্র এইটুকুর মান কিন্তু কোনো মতেই চেঞ্জ হবে না, এইটুকুর মান কিন্তু সব মৌলের ক্ষেত্রে ফিক্সড, চেঞ্জ হবে শুধুমাত্র n/z এর মান। যদি মৌল চেঞ্জ হয় জেড এর মান চেঞ্জ হবে, হাইড্রোজেনের 1, হিলিয়ামের জন্য 2, লিথিয়ামের জন্য 3, বেরিলিয়ামের জন্য 4, এই সমস্ত ভাবে কিন্তু কার্বনের জন্য এভাবে কিন্তু চেঞ্জ হতে থাকবে। তাহলে n এর মান চেঞ্জ হবে যদি কক্ষপথ চেঞ্জ বলে, কক্ষপথ যদি 1 বলে তাহলে n এর মান 1, কক্ষপথ 2 বললে n এর মান 2, কক্ষপথ 3 বললে n এর মান 3, কক্ষপথ 4 বললে n এর মান 4। তার মানে মৌল চেঞ্জ হতে গেলে, কক্ষপথ চেঞ্জ হতে গেলে এইটুকু মান পরিবর্তন হয়, কিন্তু এইটুকু মান সব জায়গার জন্য কি হচ্ছে কনস্ট্যান্ট। তোমরা যদি এই মানটুকু বসাও, পুরো মানটুকু যদি এখানে বসাও, তাহলে এই মানটাকে আমি ধরলাম a0, কত ধরলাম এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে ধরলাম a0 ইন্টু n² বাই, তাহলে কত লিখছি আমি z। ভালো করে দেখবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই ক্যালকুলেশনটা যদি মান বসাই, a0 এর মান এপসিলন নট h² পাই m z², এই পুরো মানটাকে যদি বসাও তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে এই a0 এর ভ্যালুটা তোমরা কত পাবে, এর মানটাই হচ্ছে a0। তার মানে a0 ইকুয়ালস টু এপসিলন নট h² বাই পাই m z² পাই m e², এই পুরো মানটাই হচ্ছে a0। আর a0 এর মানটা যদি তোমরা বসাও তাহলে পাবে 0.53 ইন্টু 10⁻10। যেহেতু এইগুলোকে সবগুলোকে এসআই বসিয়েছো, তার মানে এটা পাবে মিটারে, ইন্টু n² বাই, তাহলে কত হচ্ছে জেড। আমরা জানি 10⁻10 মিটার মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাহলে আমরা পাচ্ছি কত 0.53 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² বাই, তাহলে কত হচ্ছে জেড। এই পুরোটাই হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধের ইকুয়েশন। পরীক্ষায় একবার দিয়েছিল 2021 সালে, ওরা বলেছিল যে 21 সাল, ওরা বলেছিল যে হাইড্রোজেন পরমাণুর n তম কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে প্রমাণ করো যে, বা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার যে n তম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা কত হবে, যে 0.53 অ্যাংস্ট্রম। এটা ওরা জানতে চেয়েছিল, কারণ যদি হাইড্রোজেন পরমাণু উল্লেখ করে দেই তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n এর মান কত হয় 1, কক্ষপথ একটাই, জেড এর মান কত হয় বলো তো 1। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে n এর মান 1 মানে r1 সমান 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n এর মান 1² বাই জেড এর মান 1, তার মানে কত আছে 0.53 অ্যাংস্ট্রম, এটাই আসে। তার জন্য ওরা প্রমাণ দিয়েছিল 2021 সালের দিকে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রমাণ করো যে তার n তম কক্ষপথের ব্যাসার্ধ বা তার প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেনের ক্ষেত্রে কত কক্ষপথ নাম্বার কত আছে একটা, তার জন্য বলবে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কত 0.53 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? তাহলে এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু তোমাকে পরীক্ষায় দিতে পারে। আমরা যখন ম্যাথ করব, যখন এই টপিকস থেকে ম্যাথ করব, আমরা অন্যথায় কোথাও ম্যাথ করব না, একমাত্র যে টপিকস সেটা হচ্ছে এই সূত্র দিয়ে, যে Rn ইকুয়ালস টু 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² বাই, তাহলে কত হচ্ছে জেড। আর বাকি প্রমাণ চাইলে এইটুকু আমরা করব, প্রমাণ যদি না চাই তাহলে আমরা এই সূত্র থেকে কিন্তু সবসময় ম্যাথগুলো করার চেষ্টা করব। কারণ তুমি দেখো এখন প্রশ্ন আমার একটা জাগবে যে স্যার আমরা এক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর উদাহরণটা নিলাম কেন, অর্থাৎ বোর মৌল বলতে হাইড্রোজেন মৌলকে কেন বলা হয়? সোজা কথায় জেনে রাখবে যে বোর মৌলের আন্ডারে তারাই পড়ে। আমরা যখন অ্যাটম পড়েছি, কেমিস্ট্রিতে পড়েছি, ফিজিক্সে পড়েছি, আর কোথাও পড়েছি, আর কোথাও পড়বো, তখন একমাত্র আমরা যে বোর তত্ত্বের প্রয়োগ অর্থাৎ অ্যাটম যে চ্যাপ্টারটা সেটা বোর তত্ত্বের উপর কিন্তু বোর তত্ত্বের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কারণ অ্যাটম চ্যাপ্টারের প্রথম দিকে অনেকগুলো ভুল ত্রুটি হয়েছিল, তারপর বিজ্ঞানী রাদারফোর্ডের ভুল হলো, তারপরে সর্বশেষ যে ভুলগুলোকে ত্রুটি সংশোধন করেছিল তার নাম হলো বিজ্ঞানী নিলস বোর। তার মানে এই নিলস বোরের যে ত্রুটি সংশোধন করে যে তত্ত্ব দিয়েছিল বোরের স্বীকার্য, তার উপরই অ্যাটম চ্যাপ্টারটা কিন্তু দাঁড়িয়ে আছে। তার জন্য আমরা অ্যাটম চ্যাপ্টারে মেনলি যে বোরের
অরবাইট, বোরের এনার্জি, বোরের সমস্ত কিছু কিন্তু আমরা বের করি, কারণ বোরের শর্ত সিদ্ধ করেই অ্যাটম চ্যাপ্টারটা কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছে। তাই বলছে যে বোর মৌল কাদেরকে বলা হয়, তুমি জেনে রাখবে বোর মৌল তারাই যে সমস্ত মৌলের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে। কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন, তারাই হচ্ছে বোর মৌল। যেমন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন, তার জন্য হাইড্রোজেন বোর মৌল। যেমন দেখো হিলিয়াম, হিলিয়ামের সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, কারণ হাইড্রোজেন হিলিয়াম 2 নাম্বার, তার দুটো ইলেকট্রন। তাহলে হিলিয়াম কিন্তু বলছে কি যে বোর মৌল নয়, এটা বোর মৌল নয়। কিন্তু He+, এটা কিন্তু বোর মৌল, এটা কিন্তু বোর মৌল, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আছে কটা ইলেকট্রন এখন? একটা। তার মানে He তার দুটো ইলেকট্রন, তার জন্য সে বোর মৌল নয়, কিন্তু He+ কিন্তু আবার বোর মৌল। আবার তুমি মনে করো একই রকম ভাবে যে লিথিয়াম, লিথিয়ামের কত? লিথিয়াম মানে 3, তার মানে লিথিয়ামের ইলেকট্রন কত? 3টা, তার মানে এ কিন্তু বোর মৌল নয়। আবার যদি আমি বলি Li++, এ আবার কিন্তু বোর মৌল। কারণ দেখো যে লিথিয়ামের 3টা ইলেকট্রনের মধ্যে দুটো ছেড়ে দিয়েছে, রয়েছে কটা? তাহলে একটা, তাহলে আমরা বলতে পারি এ বোর মৌল। তাহলে জেনে রাখবা যে পৃথিবীতে যতগুলো মৌল রয়েছে, সোজা কথায় যদি তার সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলা হয় বোর মৌল। যেমন আমি বলতে পারি, এই টপিকসের উপর বেস করে একবার কিন্তু নিটে কোয়েশ্চেন দিয়েছিল। যেমন তুমি মনে করো যে নিয়ন, এটা 2023 সম্ভবত সালে নিটে এসেছিল, যে নিয়নের ক্ষেত্রে আমরা জানি 10 নাম্বার মৌল। তাহলে নিয়ন কি বোর মৌল? আমরা বলবো তাহলে নো, কারণ নিয়নের ইলেকট্রন কতটা আছে? 10টা। তাহলে নিয়ন কিন্তু বোর মৌল নয়, কিন্তু নিয়ন 9+ কিন্তু হচ্ছে কত? বোর মৌল। কারণ নিয়ন 9টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, রয়েছে কটা? একটা ইলেকট্রন, তার মানে এই হচ্ছে বোর মৌল। তাহলে তোমরা জেনে রাখবে যে আমরা বোর মৌল বলতে তাদেরকে বুঝি যে হাইড্রোজেন বা হাইড্রোজেন অনুরূপ যে সমস্ত মৌল, অর্থাৎ সোজা কথায় যে সমস্ত মৌলের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে তারাই হচ্ছে বোর মৌল। আর সে সমস্ত মৌলের ক্ষেত্রে আমরা রেডিয়াস বের করব বোর মৌলের ক্ষেত্রে, কারণ এই তত্ত্বটা একমাত্র বোর তত্ত্ব থেকে আমরা বের করছি। তার জন্য এই তত্ত্বের আন্ডারে যে সমস্ত মৌলের এক্সাম্পল নেব সেগুলো যেন বোর মৌলের আন্ডারে হয়, তার জন্য আমরা একমাত্র হাইড্রোজেনকে এক্সাম্পল হিসেবে বেছে নিই। বুঝতে পেরেছো আশা করি? কারণ আমরা যখন কেমিস্ট্রিতে অ্যাটম চ্যাপ্টার পড়ি তখন বলি যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথকে বলা হয় বোর কক্ষপথ। কেন বলা হয়? কারণ হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। কারণ আমরা জানি যে অ্যাটম পুরো চ্যাপ্টারটা লাস্ট যার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়েছে তার নাম হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। তাহলে বোরের মৌলই একমাত্র এখানে স্থান পাবে। তাহলে বোরের মৌল তারাই যাদের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো আমরা বের করতে পারলাম যে এনতম কক্ষপথের ব্যাসার্ধের ইকুয়েশন। এখন তোমাকে দেখো বিভিন্ন অঙ্ক করতে গিয়ে আমরা দেখব, তোমাকে হয়তো বললো যে লিথিয়াম প্লাস প্লাস বললো, তোমাকে বলবে এর ব্যাসার্ধ নির্ণয় করো। ইকুয়েশনে বসাবে তুমি যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে Rn = 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n স্কোয়ার। n এর মান কত? n এর মান কত? লিথিয়ামের ক্ষেত্রে তোমাকে যদি কক্ষপথ না বলে, যদি বলে দেয় 3 নাম্বার কক্ষপথ, তাহলে n এর মান তুমি 3 বসাবে। জেড এর মান তখন বসবে কত? লিথিয়াম। জেড এর মান কত বসবে? লিথিয়াম। লিথিয়াম মানে কত? 3, কারণ লিথিয়াম মৌল, তার জন্য তার জেড এর মান হচ্ছে 3। যদি প্লাস প্লাস মানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আছে কটা ইলেকট্রন? আছে কটা ইলেকট্রন? তাহলে একটা ইলেকট্রন, তার জন্য Li++ হচ্ছে তাহলে কি? বোর মৌল। এবং n এর মান যেটা বলা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো। আমি তোমাদের অঙ্ক করাচ্ছি, এরপর থেকে এই টপিকস থেকে তোমরা দেখতে পাবে যে কিভাবে অঙ্কগুলোর সলিউশন হচ্ছে। তাহলে তোমরা দেখো এখান থেকে কিন্তু একটা জায়গায় কোশ্চেন দেই তোমাদেরকে, যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে লাস্ট অব্দি তাহলে আমরা কি পেলাম ইকুয়েশন দেখো, যে Rn = 0.53 অ্যাংস্ট্রম ইন্টু Jn স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে? জেড। এটা হলো nতম কক্ষপথের ব্যাসার্ধের ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা একমাত্র ম্যাথ করব। তুমি দেখো এই পুরো মানটা তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে Rn প্রপোর্শনাল টু আমরা কত পাচ্ছি? Rn প্রপোর্শনাল টু আমরা দেখতে পাচ্ছি n স্কোয়ার বাই জেড। তাহলে একমাত্র আমরা এখানে যতগুলো এক্সাম্পল নেব হাইড্রোজেন অনুরূপ বা হাইড্রোজেন মৌলের ক্ষেত্রে, তোমাকে এখানে কোশ্চেন চাইতে পারে হাইড্রোজেন পরমাণুর KLm তম কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে হাইড্রোজেন যেহেতু পরমাণু, তার জন্য জেড এর মান 1 হয়ে যাবে, জেড বাদ। তাহলে পড়ে থাকলো কত? Rn প্রপোর্শনাল টু তাহলে কত? n স্কোয়ার। কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথ, এল মানে দ্বিতীয়, এম মানে তৃতীয়, এন মানে হচ্ছে চতুর্থ কক্ষপথ। তাহলে তুমি এখান থেকে পাবে কত?
আর কে মানে 1 কক্ষপথ, তাহলে R1 প্রপোর্শনাল টু তাহলে কত হচ্ছে বলতো 1 এর স্কোয়ার মানে 1 পাবে। তারপর 2 নম্বর কক্ষপথের জন্য কত হবে 2 এর স্কোয়ার মানে 4, তার মানে 1:4:2। 3 নম্বর কক্ষপথ মানে 9, 4 নম্বর কক্ষপথ মানে কত হচ্ছে 16। এটা হচ্ছে তার KLMN তম কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। যদি তোমাকে এই অনুপাতে না চাই, যদি অ্যাংস্ট্রমে চাই, তখন তুমি এই সূত্রে বসে অ্যাংস্ট্রমে বের করবে। ওরা বলতে পারে যে KLMN তম কক্ষপথের ব্যাসার্ধের যে অনুপাত সেটা নির্ণয় করো। যদি অপশনগুলো আমরা দেখবো কম্পিটিটিভ এক্সামে, যদি অ্যাংস্ট্রমে থাকে তাহলে এই সূত্রে বসাবো। কি করবো আমরা, কিছু না, যে R1 1 নম্বর কক্ষপথ 0.53 অ্যাংস্ট্রম ইনটু n এর মান কত হবে রে, কে কক্ষপথ মানে কি n এর মান 1, কে কক্ষপথ মানে 1 এর স্কোয়ার বাই z এর মান তো 1, তাহলে অ্যান্সারটা কত পেলাম 0.53 অ্যাংস্ট্রম। তাহলে R2 দ্বিতীয় নম্বর কক্ষপথ মানে কত 0.53 ইনটু এত অ্যাংস্ট্রম ইনটু তাহলে কত হচ্ছে 2 এর স্কোয়ার বাই তাহলে z এর মান 1, তার মানে এটাকে যে গুণ করলে যেটা আমরা পাবো প্রায় কত পাবো জানো, যদি আমরা এটাকে গুণ করি তাহলে যা মানগুলো পাবো সেই মানগুলোকে আমরা অ্যাংস্ট্রমে বসাবো। তারপর 3 নম্বর কক্ষপথের জন্য করলে 3 এর স্কোয়ার ইনটু এত, 4 নম্বরের জন্য 4 এর স্কোয়ার ইনটু এত, এইভাবে গুণ করে করে আমরা অনুপাত কিন্তু বের করে নেব। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো পরীক্ষায় চলে আসে। তাহলে তোমরা এইভাবে পুরো ব্যাসার্ধের উপর টপিকস করে যতগুলো ব্যাসার্ধের কনসেপ্ট ছিল, কোনখান থেকে আমরা ম্যাথ করব, কোনখান থেকে কি করব, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করে দিলাম। এবার তোমরা দেখো যেখান থেকে ম্যাথ কিভাবে করাতে হয়। তাহলে দেখো ম্যাথগুলো সলভ করাবো, দেখবে যে ম্যাথগুলো একবার ইজিলি ভাবে হয়ে যাচ্ছে। দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে, ওরা বলছে when hydrogen atom is in the first excited level its radius is of the Bohr's radius, মানে বলছে একটা কোয়েশ্চেন দিয়েছে ওরা, when hydrogen atom is in its first excited, is it in first excited level, first excited level its radius is dash দিয়েছে ওরা of the Bohr's radius, of the Bohr's radius is, অপশন দিয়েছে 1 নম্বর অপশন দিয়েছে টয়েস, 2 নম্বর অপশন দিয়েছে 4 টাইমস, 3 নম্বর অপশন দিয়েছে সেম হাফ, 4 নম্বর অপশন দিয়েছে হাফ। তার মানে তোমাকে বলেছে যে when hydrogen atom is it in first excited level, মানে হাইড্রোজেন অ্যাটমটা যদি, তার 1 নম্বর কক্ষপথ জেনে রাখবা, প্রথম উত্তেজিত স্তর মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথ, কারণ এখানে তো তিনি রয়েছে, অর্থাৎ ইলেকট্রনটা তো 1 নম্বর কক্ষপথে আছে। ওরা বলছে ফার্স্ট এক্সাইটেড লেভেল মানে প্রথম উত্তেজিত কক্ষপথ হচ্ছে 2 নম্বর, মানে প্রথম উত্তেজিত হয়ে কখনো 3 নম্বর কক্ষপথে যেতে পারে না, একমাত্র যাবে কোনটা, 2 নম্বর কক্ষপথ। তার মানে জেনে রাখবে যে ফার্স্ট এক্সাইটেড লেভেল মানে n এর মান 2, সেকেন্ড এক্সাইটেড লেভেল মানে n এর মান 3, থার্ড এক্সাইটেড লেভেল মানে n এর মান 4। বুঝা গেছে? কারণ হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি 1 নম্বর কক্ষপথে থাকে, যদি প্রথম এক্সাইটেড স্টেটে যায় তার মানে কক্ষ নম্বর 2 এ যেতে হবে, কারণ 1 নম্বর কক্ষে তো সে আছেই। তাহলে প্রথম এক্সাইটেড মানে উত্তেজিত হয়ে পরের কক্ষপথে যাবে, তার মানে পরের কক্ষপথটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ। তার জন্য জেনে রাখবে যে এক্সাইটেড স্টেট বললে 1 নম্বর কক্ষপথ সবসময় বেশি থাকবে। তার মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা বলে দিয়েছে। ফার্স্ট এক্সাইটেড লেভেল ইটস রেডিয়াস ইজ, মানে রেডিয়াসটা কত হবে অফ দ্য বোরস রেডিয়াসের। আমরা জানি বোরস রেডিয়াসের ইকুয়েশন হচ্ছে Rn ইকুয়ালস টু 0.53 অ্যাংস্ট্রম ইনটু n স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে z। তাহলে বোরস রেডিয়াস কাদেরকে বলে, যদি n ইকুয়ালস টু 1 হয় তাহলে বোরস রেডিয়াস, তাহলে R1 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 0.53, n এর মান 1, z এর মান 1,
হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, যেহেতু হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে ওরা। তো বলছে তাহলে যখন সেকেন্ড এক্সাইটেড স্টেটে যা ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে এন এর মান যখন 2, তখন বলছে রেডিয়াসটা কত হবে। তাহলে অতএব R2 ইকুয়ালস টু 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন এর মান হচ্ছে 2 তার স্কোয়ার বাই জেড, যেহেতু হাইড্রোজেন তার জন্য 1। তাহলে কি আমি লিখতে পারি না যে 4 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রমটাই তো আগের মান, অর্থাৎ বোরস রেডিয়াস। তাহলে বোরস রেডিয়াসের কত গুণ পেলাম? 4 গুণ। তার জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে কত? 4 টাইমস। বুঝে গেছো? তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 4 টাইমস। নেক্সট কোশ্চেনটা দেখো, ওরা বলছে অ্যাকর্ডিং টু বোরস প্রিন্সিপাল দ্য রিলেশন বিটুইন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n অ্যান্ড রেডিয়াস অফ অরবাইট। তো বলছে তারপর একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনে বলছে অ্যাকর্ডিং টু বোরস প্রিন্সিপাল, মানে কোশ্চেনটা দিয়েছে দেখো যে অ্যাকর্ডিং টু বোরস প্রিন্সিপাল অনুযায়ী দ্য রিলেশন বিটুইন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্য রিলেশন বিটুইন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এবং রেডিয়াস অফ nth অরবাইট, মানে বলছে যে রেডিয়াস অফ অরবাইট r ইজ ওরা বলতে চাইছে যে অ্যাকর্ডিং টু বোরস প্রিন্সিপাল, মানে বোরের তত্ত্ব অনুসারে দ্য রিলেশন বিটুইন দ্য প্রিন্সিপাল অফ কোয়ান্টাম নাম্বার n এবং রেডিয়াস অফ দ্য অরবাইট r, মানে কক্ষপথের যে ব্যাসার্ধ r আর মুখ্য কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কক্ষপথ নাম্বার n এর সাথে সম্পর্ক কি আছে তোমাকে প্রমাণ করে দেখাতে বলেছে। ওরা অপশন দিয়েছে যে এ নাম্বার অপশন দিয়েছে r প্রপোর্শনাল টু 1/n, r প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, বি নাম্বার অপশন। সি নাম্বার দিয়েছে দেখো r প্রপোর্শনাল টু n, ডি নাম্বার অপশন দিয়েছে যে r প্রপোর্শনাল টু n স্কোয়ার। আমরা জানি একটু আগে আমরা দেখো ইকুয়েশন বার করলাম বোরস তত্ত্বের সাহায্যে। আমি একটা কথা বলেছিলাম, যদি আমাদেরকে প্রমাণ চাই তাহলে প্রমাণের লাইনটা অবধি করব, যদি প্রমাণ না চাই যে কোনো ম্যাথ করতে গিয়ে আমরা যে সূত্র কাজে লাগাবো সেটা হচ্ছে Rn ইকুয়ালস টু 0.53 অ্যাংস্ট্রম ইন্টু জেড স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে n স্কোয়ার। ওরা বলছে n এর সাথে r এর সম্পর্ক কি আছে, তাহলে আমি তো জানি যে এইটুকু পুরো মানটা তো কনস্ট্যান্ট, আর জেড তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি হবে? কনস্ট্যান্ট হবে, বা যে কোনো মৌলের জন্য জেড এর মান কনস্ট্যান্ট, নির্দিষ্ট মৌলের জন্য জেড এর মান কনস্ট্যান্ট। কিন্তু নির্দিষ্ট মৌলের জন্য কক্ষপথ কখনো কনস্ট্যান্ট হতে পারে না, কারণ একটা নির্দিষ্ট মৌলের কক্ষপথ 1 2 3 4 5 6 ইনফিনিটি কক্ষপথ আমরা নিতেই পারি। তাহলে আমি বলতে পারছি দেখো Rn এর সাথে n এর সম্পর্কটা কেমন আছে। তাহলে এই পুরোটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে Rn প্রপোর্শনাল টু কি লেখা যায়? 1/n স্কোয়ার। কোন অপশনটা সিদ্ধ করছে দেখো, তাহলে Rn প্রপোর্শনাল টু 1/n স্কোয়ার, বি নাম্বার অপশন ইজ রাইট। এগুলো হচ্ছে নিটের কোয়েশ্চেন। তাহলে আমরা নিটে এটাও এসেছিল, নিটে কিন্তু এটাও দিয়েছিল। আমাদের যে সালের কোয়েশ্চেনগুলো 1997 1997, এটা দিয়েছিল 1996 সাল, এটা দিয়েছিল আমাদের 1997 সাল। তাহলে এই সমস্ত সালের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় দিয়েছে। তাহলে তোমরা ইজিলি ভাবে কিন্তু কোয়েশ্চেনগুলোকে টাচ করতে পারছো, অর্থাৎ কোয়েশ্চেনগুলো কোন লেভেল থেকে হচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারছো। নেক্সট দেখো, দেখো একটা জায়গায় কোয়েশ্চেন দিয়েছে ওরা যে ইন টার্মস অফ বোরস রেডিয়াস A0। নেক্সট কোয়েশ্চেন অফ বোরস রেডিয়াস, টার্মস অফ বোরস রেডিয়াস
A naught, the radius of the second Bohr orbit, A naught, the radius of second Bohr orbit of hydrogen atom, second Bohr orbit of hydrogen atom is, ওরা বলতে চেয়েছে কত হবে। তাহলে অ্যাটম ইজ গিভেন বাই, মানে কি কত হবে 4a0, অপশানগুলো দিয়েছে 4a0, বি নাম্বার অপশান দিয়েছে 8a0, সি নাম্বার অপশান দিয়েছে √2a0, ডি নাম্বার অপশান দিয়েছে যে 2a0। তাহলে তুমি দেখো কোয়েশ্চেনটা ওরা দিচ্ছে যে ইন টার্মস অফ বোরস রেডিয়াস, মানে বোরস রেডিয়াসটা হচ্ছে a0 হলে দ্য রেডিয়াস মানে বোরস রেডিয়াসের মান, অর্থাৎ বলছে যে এই a0 এর মান 0.53 অ্যাংস্ট্রম, এই মানটাকে ওরা a0 বলেছে, ইন্টু জেড স্কোয়ার বাই, যেহেতু বোরস রেডিয়াস মানে কি হাইড্রোজেন পরমাণুর, যেহেতু ওরা বলে দিয়েছে যে হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন হলে এন স্কোয়ার বাই জেড, এই পুরো মানটা 1 হয়ে যাবে। তাহলে কত পেলাম 0.53 অ্যাংস্ট্রম, এটার মানটা ওরা বলেছে কত a0, অর্থাৎ বোরস রেডিয়াসটার মান বলে দিয়েছে ওরা a0। তো বলছে দ্য রেডিয়াস অফ সেকেন্ড বোরস অরবাইট অফ, তাহলে কত হবে হাইড্রোজেন অ্যাটম সেকেন্ড বোর অরবাইট, তাহলে আমি ধরছি তাহলে a0টা কত হচ্ছে, তাহলে a2 ধরে নিলাম, তাহলে a2 ইকুয়ালস টু, তাহলে আমি বলতে পারি 0.53 ইন্টু এন স্কোয়ার বাই তাহলে কত জেড, তাহলে তুমি দেখো 0.53 ইন্টু এন মানে কি সেকেন্ড, বলছে বোরস অরবাইট, সেকেন্ড বোরস অরবাইট মানে এন এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার ডিভাইডেড বাই জেড, যেহেতু হাইড্রোজেনের নাম বলেছে তাহলে জেড এর মান 1, তাহলে আমি লিখতে পারি 0.53 ইন্টু তাহলে কত হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4, আর এই 0.53 এর মান কত a0, তাহলে আমি লিখতে পারি a0 ইন্টু 4, তার মানে হচ্ছে 4 ইন্টু a0, এই অপশানটা হচ্ছে আমাদের রাইট। দেখো এ নাম্বার অপশান রাইট। তাহলে দেখো কোনো কোয়েশ্চেন ভারী নেই, শুধু তোমরা একটু ডিটেল কনসেপ্টে পড়ো এবং দেখবে পুরো জায়গাগুলোকে একটু নোট ডাউন করো, দেখবে তোমাদের কোনো কিছু কিন্তু ভারী লাগবে না, আমি কথা দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা যদি এরকম ভালো ভালো ভিডিও, ভালো ভালো ক্লাস যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা এমআর ফিজিক্স চ্যানেলকে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক প্রত্যেকটা জায়গাতে ফলো দিয়ে পাশে থাকবে। এবং আরেকটা কথা বলি, তোমাদের যদি ক্লাসের মধ্যে কোনো জায়গায় ডাউট থেকে থাকে, কোনো জায়গায় প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই সেই সমস্ত জায়গাগুলো কমেন্ট সেকশানে জানাবে, এবং তোমরা কমেন্ট সেকশানে সেগুলো জানালে আমি তাড়াতাড়ি করে যতদূর পারবো সেই কমেন্ট সেকশানে সেই অ্যান্সারগুলো তোমাদের নিয়ে আবার সেই কমেন্টের যে সমস্ত প্রশ্ন সেগুলো নিয়ে আবার ভিডিও বানিয়ে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।